ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলেন আজকে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাসটা। এক মিনিট একটু। আজকের ক্লাসটা, প্রথম ক্লাসে তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা ক্লাস। প্রথমে সবাই একটু জানাও যে আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আমি তোমাদেরকে অবজার্ভ করছি, সমস্যা নাই চ্যাট বক্সে। প্রথমে চ্যাট বক্সে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, চ্যাট বক্সে একটু যোগাযোগ করতে হবে। সবাই মিউট করলে, আনমিউট করলে আসলে তোমাদের কাউকে আমি শুনতে পাবো না। সো একদম শুরুতে আমরা মনে রাখবো যে আমাদের চ্যাট বক্সে ভালো মতো আমরা কিভাবে টেক্সট করতে হবে, কি বলা যাবে কি বলা যাবে না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নো প্রবলেম এভরিওয়ান। আচ্ছা, বোর্ড দেখা যাবে খুব দ্রুত, সমস্যা নাই। আমরা চলেন আমাদের বইটা শুরু করি। চারুপাঠ বেশ কিছু দূর আমরা এগিয়েছিলাম। চারুপাঠ আমরা সামনের দিকে এগোবো। ওকে, একটু ওয়েট করেন, তাদের ক্যামেরাটা একটু ঠিক করে দিই। ওকে, চারুপাঠের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা এটা নিশ্চয়ই জানো, তাই একদম প্যারা নাই, ঠিক আছে। দেখেন, চারুপাঠের ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে। আমরা বেশ কিছু দূর আমাদের পড়াটা কিন্তু এগিয়ে নিয়েছি। আমাদের এবার প্রায় বাঁচতে দাও পর্যন্ত কিন্তু আমি সিলেবাসে দিয়েছিলাম তোমাদের এইখানে। আর এদিকে আলহামদুলিল্লাহ আমাদের লোকশিল্প পর্যন্ত। ওকে, দেখি, ইয়েস স্যার, শোনা যাচ্ছে আমাকে তাহলে। আর এদিকে দেখো কিছু বাকি আছে, কত কাল ধরে আনিসুজ্জামান স্যারের, এবং আমাদের আছে পাখির কাছে ফুলের কাছে এবং ফাগুন মাস। বলেন তো, ফাগুন মাস এই যে রচনাটা, এটা আসলে কোন ইভেন্টকে বা কোন ঘটনাকে কেন্দ্র করে আমাদের? আমাদের যে ফাগুন মাস, এটা কোন ঘটনাকে কেন্দ্র করে বলেন? চ্যাট বক্সে একটু উত্তর দেন সবাই। ভাষা আন্দোলন, হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ ফাল্গুন মাসে আমাদের জাতীয় জীবনের কোন বড় ইভেন্ট বলেন তো? ফাল্গুন মাসে আমাদের জাতীয় জীবনের অন্যতম বড় একটি ইভেন্ট, সেটা হলো ভাষা আন্দোলন। ওকে, দেখি আমরা গতকাল ধরে এটা একটু আলোচনা করে ফেলি, ঠিক আছে, 50 পেজ। চলেন, বেশিক্ষণ লাগবে না। এরপরে কিন্তু আমরা ব্যাকরণ অংশে চলে যাব, মেইনলি ব্যাকরণ অংশে তোমাদের ঝামেলা। আর বাংলাটা তো আমরা মেইনলি রিভিশন করছি, তাই তো। কতকাল ধরে এই যে রচনাটা দেখতে পাচ্ছ, বা এই যে লেখাটা আছে তোমাদের বইতে, এই লেখাটা আনিসুজ্জামান স্যারের লেখা। এবং এই লেখাটার উদ্দেশ্য কি, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে কোন একটা রচনা পড়তে হয়, ঠিক আছে, বাংলা বই কিভাবে পড়তে হয়, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে শিখিয়ে। প্রথমে কি, পাঠের উদ্দেশ্য তোমাকে জানতে হবে, এইটা পড়ে তুমি কি শিখতে পারবে। যেমন দেখো, দেশ ও জাতি। দেশ কি, আমাদের দেশ বলতে আমাদের স্টেট, এবং জাতি বলতে আমাদের যে পিপল, ঠিক আছে। দেশ বলতে কি, কান্ট্রি বা স্টেট। আর জাতি বলতে নেশন, যেটা বোঝায়, ঠিক আছে, পিপল। এইটা দেখো, ইতিহাস ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে জানা। ইতিহাস ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন, একটু চিন্তা করো, প্রথমে কি বলেছে, ইতিহাস সম্পর্কে জানা। এক মিনিট ওয়েট, আপনাদের একটা হলো স্টেট, একটা হলো নেশন, ঠিক আছে। ক্লাসের মধ্যে কাইন্ডলি কেউ নাম্বারে কল দিবা না, ঠিক আছে, বিশেষ করে আমার নাম্বারে তো দিবাই না। দেখেন, বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি সময়ের পুরনো। ইতিহাস থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে বাংলাদেশে রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। তারপরে কি, রাজার শাসন এসেছে, তারপরে কোম্পানির শাসন এসেছে, বা বিদেশিদের শাসন আমরা দেখেছি, তারপরে পাকিস্তানি শাসন আমরা দেখেছি। 2300-2400 বছর আগে, মানে অনেক আগে কিন্তু, ঠিক আছে,
রাজরাজার শাসন শুরু হলো প্রাচীনকালে। পুরুষেরা পড়তো কি, কিরকম ড্রেস আপ পড়তো এটা একটা ধারণা পাবে। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পড়তো কাঠের খড়ম, এরকম অনেক ইনফরমেশন পাবে। ঠিক আছে, আমাদের সংস্কৃতি কি বলতো, আমরা যা তাই আমাদের সংস্কৃতি, তাই না? তো সংস্কৃতির এই যে সংজ্ঞাটাও কিন্তু এখানে তুমি একটা ধারণা পাবা। ওকে, তারপরে দেখেন, বোর্ডটা কি সুন্দর মতো দেখতে পাচ্ছ নাকি অনেক বেশি ব্রাইট মনে হচ্ছে, একটু বলো তো কেউ একজন। আচ্ছা আচ্ছা, এক মিনিট, স্ক্রিন ক্লিয়ার না, এটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। এক মিনিট, একটু ওয়েট করো, হ্যাঁ। আমি ক্যামেরাটা একটু ঠিক করে তোমাদেরকে জানাচ্ছি। ওকে, তারপরে রাজার শাসনেরও আগে মানুষের জীবনযাপন কেমন ছিল ইত্যাদি, এরকম যে বিহেভ গুলো, মানুষের যে সংস্কৃতি, মানুষের যে অভ্যাস, সকল কিছু মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই রচনাটা। ঠিক আছে, গতকাল ধরে আনিসুজ্জামান, পুরাটা আমরা পড়বো না। ঠিক আছে, বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছর ইতিহাস, পুরাটা এমন ভাবে পড়বে তোমরা যেন যে কোনো কোয়েশ্চেন উত্তর দিতে পারো। ঠিক আছে, যে কোনো রকমের প্রশ্ন যেন প্রপারলি উত্তর দিতে পারো। ওকে, এক মিনিট, ওদেরকে আরো কিছু জিনিস পড়াবো আজকে। তোমাদের কমেন্ট একটু পড়ি। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে বলেন তো, কি বলবেন কিন্তু, পরীক্ষা কেমন হয়েছে, লাস্ট যে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার কি অবস্থা? পরীক্ষা কোশ্চেন সহজই করেছিলাম, কিন্তু পরীক্ষা ভালো হওয়ারই কথা। আচ্ছা, পরীক্ষায় সব রকম কারকেরই উদাহরণ আপনাদের কাছে ছিল, তো সব কিন্তু ভালো মতো করতে হবে। আমরা কিন্তু কারক টপিকটা শেষ করেছি, ঠিক আছে। কারক, এই টপিকটা আমাদের শেষ হয়েছে। এরপরে আমরা মোটামুটি আজকে বইটা আমরা আরেকটু এগিয়ে নিব। আমাদের বইয়ে কি কি আছে দেখবো। দেখেন, বাংলা বই তো তোমাদের পড়া প্রায় শেষ, রিভিশন, ঠিক আছে, রিভিশন প্ল্যান দিয়ে দিয়েছি। বাংলা বই যেটা, সেটা কিন্তু মোটামুটি শেষ করেছেন। আমরা ব্যাকরণটাই মেনলি আগাবো, ঠিক আছে। নেক্সট দিন কতকাল ধরে আর কবিতাগুলো পরে পড়ে দিচ্ছি, মেইনলি যে জিনিসটা আমি ওইটা আগে তোমাদের আগে। আমরা এদিকে খেয়াল করেন, বাগর্থ পর্যন্ত খুব ভালো মতো পড়েছি, বাগর্থ পর্যন্ত কিন্তু আমাদের হয়েছে। এরপরে আমাদের বাকি আছে, দেখেন, বানান, বিরাম চিহ্ন, অভিধান, মেইন ক্লাস সিক্স এর তোমাদের যে বইটা, এখানে কিন্তু তোমাদের বাকি আছে কি, বানান বাকি আছে, বিরাম চিহ্ন বাকি আছে এবং অভিধান বাকি আছে। এইগুলো আমরা কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। আর আমাকে একটু লাস্ট মোমেন্টে মনে করাবো, আমরা কিন্তু এক্সামের কোয়েশ্চেনের সলিউশনটা নিব, ঠিক আছে, সলিউশনটা দেখবো আজকে। এক্সামে কোনটা কি কারেক্ট হবে, বাংলাটা সলিউশন করে দিব, তারপরে ইংরেজিটাও করে দিব। দেখেন, বানান, বানান বলতে কি বোঝায়, কি জিনিস, কিভাবে কোশ্চেন আসে, সব টাইপের আজকে আমরা দেখবো এই টপিকটা থেকে। আচ্ছা, স্ক্রিনটা বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, এক মিনিট, আমি আবার একটু টাইম নিচ্ছি, তোমাদের থেকে 5 মিনিট চেয়ে নিলাম, হ্যাঁ, একটু ওয়েট করো না ছাড়া।
আসলে ঝামেলায় পড়ে যাবো। এভরিওয়ান ডান। ঠিক আছে, হোপফুলি আর কোনো ঝামেলা হবে না। দেখেন, বানান টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর তোমাদের এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এখন স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, আর ক্যামেরার একটু অপশনের ঝামেলা ছিল। ঠিক আছে, বানান শব্দটা কই থেকে আসছে, আমরা কিভাবে বুঝবো একটা শব্দের পার্টিকুলার এইটাই হইলো পারফেক্ট, ঠিক আছে। দেখো, আমরা বইয়ে পড়েছি বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। একটা শব্দ তুমি মুখে বলছো, ওইটাকে যখন তুমি খাতায় লিখবে, ঠিক আছে, ওইটার কিভাবে লিখবা, কিভাবে গঠনটা কেমন হবে, সেই জিনিসটা হলো বানান। বানান টপিকটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং না, কারকের মতো ইন্টারেস্টিং না, তাই আমি দাগিয়ে দেবো যে কোনটা আসলে তোমাকে মুখস্থ করতে হবে বা কোনগুলো খেয়াল রাখতে হবে। অন্যভাবে বলা যায়, বানান হলো বুঝিয়ে বলা কোন একটা শব্দকে, ঠিক আছে, লিখিত ভাষায় এই বলা দ্বারা স্বরবর্ণের পর স্বরবর্ণ কোথায় কি ইউজ হবে এইটাই মেইনলি, ঠিক আছে। যেমন দেখো, আহ এখানে একটু বইয়ের মধ্যে একটু বেশি একটু আবোল তাবোল বলছে, ঠিক আছে, কনফিউজ করছে। এটা এই বলার দ্বারা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জনের পর ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। মেইনলি এত কিছু না, সে একটা শব্দকে যেভাবে লেখা হয় ওইটাই হলো বানান, ঠিক আছে, এত কনফিউজ হওয়ার কিছু নাই। বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নাই, ঠিক আছে। এর প্রশ্ন আসতে পারে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম কোন ভাষায় আছে। উত্তর কি হবে বলেন তো? উত্তর কি হবে? পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম কোন ভাষায় আছে? দেখি সবাই চ্যাট বক্সে একটু উত্তর দেন। এক্স্যাক্টলি কোনো ভাষায় নাই, ঠিক আছে। এবার খেয়াল করে, ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখেছি আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না কখনো। দেখেন, এই অ, ঠিক আছে, অ ধ্বনির উচ্চারণ কিন্তু এক এক সময় এক এক রকম। যেমন আমি দেখলাম যে অশ্রু, ঠিক আছে, আর ধরো এখানে লিখলাম যে অপরূপ। দেখেন, এই অধ্বনি এক জায়গায় ও এর মতো ব্যবহার হয়, মনে আছে, সংবিত বিবৃত, আর আরেক জায়গায় অ এর মতোই ব্যবহার হয়। সো এটা মিন মিন করছে প্রতিটা ধ্বনি কিন্তু সবসময় সেম ভাবে ব্যবহার হয় না, ঠিক আছে। ওকে, কোন ভাষায় না। এখানে অপরূপ যখন বলছো অ হিসেবে ব্যবহার হচ্ছে, অশ্রু যখন বলছো ও হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির কিন্তু প্রতিনিধিত্ব করে না, ঠিক আছে, পারফেক্টলি করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। মানে বাট এগুলো দিয়ে আমরা কিন্তু লিখি। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর চন্দ্রবিন্দু, কোথায় ন, কোথায় মূর্ধন্য, কোথায় তালব্য দন্তস্ব, মূর্ধন্য ষ সবকিছু আমাদের ব্যবহার খুব ভালো মতো জানতে হবে। মূলত বানানে আমরা এই চ্যাপ্টারটাই পড়বো। বানানে দেখেন, আপনাদের জন্য খুবই ইজি যে বিষয়গুলো আপনাদের বইয়ে যে বানানের নিয়ম দেওয়া আছে ছয়টা, ঠিক আছে, এই ছয়টা নিয়ম একদম ঠোঁটস্থ থাকতে হবে, সবগুলো বুঝতে হবে। আপনাদের ক্ষেত্রে কি প্রতিটা নিয়ম খুবই ভালো মতো ঠোঁটস্থ থাকতে হবে তোমাদের। দেখো, নিয়মগুলো পড়ো, ঠিক আছে, বানানে কিন্তু বোঝার জায়গা কম। বিদেশি শব্দের যেমন ইংরেজি, আরবি, ফার্সি বা অন্যান্য ভাষা, বিদেশি বলতে কি, বিদেশি বলতে কি বোঝায় জানো? বিদেশি বলতে বোঝায় যে নট বাংলা,
মানে বাংলা বাদে এনি শব্দ, ঠিক আছে, নট বাংলা এমন শব্দ বানানে সবসময় রস্বই বা রস্বই কার ব্যবহার হয়, ঠিক আছে। রস্বই বা রস্বই কার, কখনো দেখো অফিস বানানে কি হবে, রস্বই হবে, কখনো অফিস এভাবে দেখেছো, এটা কিন্তু ভুল। অফিস বানান কি, বাংলায় যদি পারিভাষিক ভাবে অফিস লেখো, সবসময় এই এই বানানটা তোমরা দেখবা, ঠিক আছে। আদি ভব, লেখা ঝাপসা, অন্যান্যরা একটু বলো তো, লেখা কি ঝাপসা? লেখা তো ঝাপসা না। আদি ভব তুমি কিন্তু স্প্যাম করবা না। ওকে দেখেন, ওকে, লেটাস গো এগেইন। অর্থাৎ বিদেশি কোনো ভাষায় বাংলা না এমন কোনো ভাষার ওয়ার্ডে কখনোই তুমি বাংলায় যখন লিখবা তখন ওইটাতে কিন্তু কখনোই দীর্ঘইকার ইউজ হবে না, সবসময় রস্যইকার হবে। তখন দেখো জাফরানি, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি, এগুলো সব কি, এগুলো সব বিদেশি ভাষা, এই জন্য সবগুলোর সাথে কি আমরা রস্যই কার ব্যবহার করেছি। তারপরে দেখেন বাংলা শব্দের বানানে সবসময় রস্যই বা রস্যইকার, দেখেন রস্যই বা রস্যইকার বাংলা শব্দের বানানেও কি রস্যই বা রস্যইকার ব্যবহার হবে। দেখেন ডুলি, হাড়ি, বাঁশি, চাঙারি, ভাষা বা জাতিগত শব্দের শেষে রস্যইকার ব্যবহার হবে। আচ্ছা এই যে বাঙালি, ইংরেজি, এটা হলো ট্রিক, ভাষা অথবা জাতিগত, ঠিক আছে, জাতির নাম, ভাষা বা জাতির নাম, যেমন ইংরেজি একটা ভাষার নাম, বাঙালি জাতির নাম, ইরানি, পাঞ্জাবি, পাকিস্তানি, ইরাকি, জাপানি, এগুলো সব কি ই লাস্টে ই যুক্ত হচ্ছে, তাই না, ই প্রত্যয় যুক্ত হচ্ছে, এগুলো শেষে সবসময় রস্যই কারক। তারপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজি শব্দে এ উচ্চারণ যেখানে এ, ঠিক আছে, সেখানে এ এর জন্য এ, এস এর উচ্চারণ যেখানে দন্তমূলীয় স, সেখানে এস এর জন্য স। দেখেন এটা হলো একটু তোমাদেরকে পেঁচাই বলছে, মানে এ যদি থাকে সেটা এর মতো হয় তখন কি এ, ঠিক আছে। তারপর এস এর জন্য কি দন্তের স, যেখানে তালব্য শ, তালব্য শ থাকলে দেখেন, সরি এটা উল্টা লিখে ফেললাম, যখন এস এইচ থাকবে, যখন এস এইচ মানে কি তুমি বুঝতে পারছো? তোমরা তো বাংলিশ লিখে অভ্যস্ত, তাহলে তো বোঝার কথা, ঠিক আছে। এস এইচ মানে তালব্য শ, এস টি মানে দন্তের স, এটা এখানে দেখো অ্যাডভোকেট, ঠিক আছে, এখানে অ্যাডভোকেট তুমি সঠিক উচ্চারণটা যদি বলো তাহলে কি অ্যাডভোকেট, তাই না। এখানে কিন্তু তুমি এড লিখলে ভুল, ঠিক আছে, অ্যাডভোকেট না, কিন্তু তোমাকে লিখতে হবে কি অ্যাডভোকেট, এই জায়গাটা ভুল করা যাবে না, ঠিক আছে। মানে ভুল কোথায় হয় এটাও আমি দেখাই দিচ্ছি, অ্যাডভোকেট অনেকে লিখে ফেলবা, অ্যাডভোকেট অনেকে লিখে ফেলবা, এগুলো কিন্তু কোনোটাই সঠিক নয়। বাংলা শব্দে রয়ের পর দন্ত ন হবে। দেখেন এই বাংলা শব্দে র এর পর দন্ত ন হবে, এটা হলো নত্যবিধানের একটা থেকে আসছে। বাংলা শব্দ বলতে কি বুঝিয়েছে, খাঁটি বাংলা শব্দ, নট তৎসম, ঠিক আছে। তৎসম কিন্তু প্রপার বাংলা না, ঠিক আছে, ওইটাকে আলাদা করে আমরা লিখি যে তৎসম বা সংস্কৃত। সো খাঁটি বাংলা শব্দে র এর পরে ন হয়। আর বলেন তো তৎসম শব্দে, ঠিক আছে, তৎসম শব্দে কি হয় বলেন তো, তৎসম শব্দে, আচ্ছা, ক্লাসের পরিবেশ নষ্ট হয় এমন কিছু করা যাবে না, তৎসম শব্দে আমরা কি করি বলেন। তৎসম শব্দে ন হয় নাকি মূর্ধন্য ন হয়? সমস্যা নাই, কেউ খারাপ কিছু করলে তার এগেইনস্টে স্টেপ নেওয়া হবে, ঠিক আছে। আপনাদের টাইম নাই, কোনো খারাপ কিছু দেখারও টাইম নাই, আপনারা পুরোপুরি নোটিস করেন আমাদের ক্লাসে, ঠিক আছে। তোমাদের আর টাইম আছে নাকি? দেখো, তাহলে দেখো বানানের এই টপিকে কিন্তু তোমাদের কিন্তু অনেক কম জিনিসই, তবে বানানের সাথে কিন্তু শুধু এইটা না, শুধু এই টপিকটা না, আমরা পড়েছি কি নত্ব ও সত্য বিধান, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু বানানেরই অংশ। নত্যবিধান সত্যবিধান আমরা কেন শিখি, প্রপারলি বানান শেখার জন্য। সো বানানের আগে তোমাকে অবশ্যই ধ্বনিতত্ত্বর কি নত্যবিধান সত্যবিধান কিন্তু খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে।
ওকে, চলেন। নেক্সট টপিকে চলে যাই। বানান বলতে কি বোঝায়? ওকে, চ্যাট বক্সে সবাই উত্তর দেন, বানান বলতে কি বোঝায়, বানানের যে অর্থ, অর্থগত দিক থেকে এটা কি হবে? বলেন, সবাই উত্তর দেন। বানান বলতে একদম প্রথম লাইনে তোমরা দেখেছো তাই না? বলেন তো কি? বানান বলতে কি বোঝায়? একদম শুরুতে আপনারা দেখে ফেলেন। চলেন। বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা, ঠিক আছে? সো এখানে ডিটেইল অ্যান্সারটা দেওয়াটাই সবচেয়ে পারফেক্ট, ঠিক আছে? বানান বলতে কি বোঝায় শুধু বর্ণনা লিখে বর্ণনা করাটা লেখাই বেটার, ঠিক আছে? সবচেয়ে পারফেক্ট অ্যান্সার চুজ করবা। মনে রাখবা যে এমসিকিউ এ তোমাকে অনেকগুলো অ্যান্সারই কি মনে হতে পারে, অনেকগুলো অ্যান্সারই মনে হতে পারে সঠিক, কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সারটা তোমাকে কিন্তু নিতে হবে। পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই? কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নাই? বলেন। ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নাই, ঠিক আছে? কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলার উপর প্রকাশিত এই গ্রন্থের নাম কি? বলেন, এটা হলো আপনাদের এই শুরুতে আছে। এই যে দেখেন, 36 সালে প্রকাশিত বাংলা শব্দের বানানের নিয়ম। সেক্ষেত্রে প্রথম প্রচেষ্টা গ্রহণ করা হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। একটু ওয়েট করো তোমরা। ওকে, দেখেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম প্রচেষ্টা গ্রহণ করা হয় কবে বাংলা শব্দের বানানের নিয়ম? এক মিনিট। এই দেখেন, কত সালে তাহলে? বাংলা শব্দের বানানের নিয়ম, বাংলা শব্দের বানানের নিয়ম, বানানটা খেয়াল রাখতে হবে। দেখেন, আচ্ছা, এখানে কি হবে জানেন? এই যে, ঠিক আছে, তারপরে দেখেন কত সালে, 1936 সালে। যদিও এখানে পারফেক্ট অ্যান্সারটা কিন্তু নাই, ঠিক আছে? তোমাদের বই অনুযায়ী এই এটার অ্যান্সার কি? এই যে এইটা হবে বানান, বাট এটা তোমাদের কিন্তু নাই। দেখো, এটা বইয়ে কি আছে, বাংলা শব্দের বানানের নিয়ম, স্পেলিংটা খেয়াল করো, বাট অপশনে কিন্তু এটা দেয় নাই। সো পারফেক্ট সব ক্লোজেস্ট হলো এটা, বাট আসলে এইটা থাকলে সবচেয়ে আমরা অ্যান্সারটা লিখতাম। তারপর 1936 সালে এখানে দেখতে পাচ্ছ খ নাম্বার। এই যে আমি এইগুলো কেন সলভ করলাম জানো? কারণ তোমার বইয়ের এমসিকিউ তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বাংলা রীতি নিয়ে তৈরি করেছে, টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলা কি আছে? টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি? জি না, ঢাকা বিশ্ববিদ্যালয় এই কাজ করতেছে না, ঠিক আছে? ওকে, এখানে দেখো, আমাদের দেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড আছে, বাংলা একাডেমি আছে, পরবর্তীতে টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি বাংলা রীতি এক হয়েছে। আচ্ছা, এখানে প্রথম দুইটা হবে, তোমরা বুঝতে পারতেছো, এক ও দুই, ঠিক আছে? এটা হবে answer। বিদেশি শব্দের বানানে সবসময় কি হবে? বিদেশি শব্দের বানানে সবসময় রস্যই বা রস্যইকার হবে। জাতিবাচক শব্দে কোনটি ব্যবহার হয়? জাতিবাচক শব্দ বলতে এই যে পাকিস্তানি, ঠিক আছে, ধরো পাকিস্তানি, রস্যইকার অর্থাৎ সবসময় কি রস্যইকার ব্যবহার হবে। ওকে, তারপরে দেখেন কোন বানানগুলো ঠিক, কোন বানানগুলো ঠিক দেখেন। এটা ভুল, এখানে দীর্ঘইকার হবে না। বনেদি বিদেশি ভাষায় দীর্ঘইকার হবে না। তারপরে দেখেন আর্টিস্ট, মনে রাখবে বিদেশি ভাষায় কখনো পেট কাটা মূর্ধন্য বা মূর্ধন্য ষ ব্যবহার হয় না, ঠিক আছে? এটা কিন্তু ভুল। বিদেশি ভাষায় সবসময় দন্তস্বর ব্যবহার হয়, অথবা এস এইচ থাকলে তালিম বর্ষ ইংলিশ ভাষায় পেট কাটা মূর্ধন্য ষ ব্যবহার হয় না। এভাবে তুমি বাকিগুলোকে বাদ দিয়ে তুমি বুঝতে পারতেছো এটা কিন্তু সঠিক, ঠিক আছে? এটা দেশি শব্দ তো, এগুলো কিন্তু সঠিক। এভাবে তোমাকে বুঝতে হবে বিষয়গুলো। বানান টপিকটা নেক্সট পরীক্ষায় ইনশাল্লাহ রাখবো তোমাদের জন্য, কোনো ভুল বানান আচ্ছা, এখান থেকে প্রশ্ন কিরকম আসে, ঠিক আছে? বানান থেকে প্রশ্ন, এটা একটু খেয়াল করেন। এটা হলো খাতায় তুলবে, নোট কিন্তু সবাই করতে হবে।
দেখেন বানান থেকে প্রশ্ন, ঠিক আছে। মূলত দেখেন, 1 নাম্বার পয়েন্ট হলো বই থেকে ডিরেক্ট এমসিকিউ আসতে পারে তোমাদের, ঠিক আছে, ডিরেক্ট মানে সরাসরি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে কিরকম কি টাইপের প্রশ্ন হয়। বা বইয়ে যে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে হয়েছিল এরকম আসতে পারে। তারপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক বানান লেখা। মানে তোমাকে কোনো অপশন দিবে না, তোমাকে এরকম দিয়ে দিবে, ধরো আহ আমরা দেখলাম না অফিস, এভাবে দিয়ে দিবে অফিস, তারপর আরেকটা দিয়ে দিল, এভাবে দিয়ে দিবে। এর সঠিক বানানটা কি, ভুলটা তোমাকে দিয়ে দিবে, সঠিকটা লিখতে হবে। এরপর আর কিভাবে আসতে পারে একটু চলো দেখি। আর আসতে পারে বানানের এমসিকিউ, ঠিক আছে। বানানের এমসিকিউ বলতে কি, লাস্ট যে প্রশ্নটা আমরা দেখলাম মনে আছে, লাস্ট প্রশ্নটা কি ছিল, ওই যে নিচের কোন বানানটি সঠিক, এভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে। সো তোমার কি টোটাল এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বানান থেকে আসতে পারে। এর জন্য আপনাকে কিন্তু মোটামুটি বেশ কিছু শব্দ জানতে হবে, বইয়ের বাইরেও তোমাকে বুঝতে হবে। এটার জন্য সিলেবাস কি কি, বানান যে টপিকটা, এটার জন্য আমরা কি কি পড়বো, আমরা পড়বো এনসিটিবি এর যে তোমাদের বই, এনসিটিবি বুক বা বই, প্লাস ক্যারেক্ট কলেজ ভর্তি গাইড থেকে আমরা কিছু বানান পড়বো, প্লাস যে আমাদের নত্যবিধান, নত্য এবং সত্যবিধান, ঠিক আছে, এই টপিকটা থেকেও কিন্তু আমাদের বানান আসে, ঠিক আছে। এই তিনটা জিনিস থেকে মোটামুটি গুছিয়ে যদি পড়ো, বানান টপিকে তুমি খুব ভালো করতে পারবা ক্যারেক্ট কলেজ ভর্তি পরীক্ষায়। ওকে, এবার আসি চলেন, এবার আমরা আসতেছি বিরাম চিহ্ন। তোমরা জানো যে আমরা বাংলা ভাষায় খুবই কমনলি আমরা কোন ওয়ার্ড ইউজ করি, খুবই কমনলি আমরা ওয়ার্ড না কোন ব্যাপারগুলো ইউজ করি, দাড়ি, কমা, তারপর কোলন, সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন ইত্যাদি, তাই না? এই যে এগুলোর প্রয়োজন কি বলতো? প্রয়োজন হলো আমি কথার মধ্যে থামছি, আমি তোমাকে যখন প্রশ্ন করি, আমার টোন শুনে তুমি বুঝতে পারো যে আমি কোনো প্রশ্ন করেছি। এই যে আমার শুনেই যে বুঝতে পারতেছো, ধর আমি বললাম যে তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কি তুমি আজকে কি কি করেছো, তুমি আজকে স্কুলে গিয়েছো না খেয়েছো, এরকম ভাবে যদি বলতে থাকি, তখন কিন্তু তুমি বুঝবা না যে আমি প্রশ্ন করতেছি তোমাকে, ঠিক আছে। কিন্তু আমি যখন তোমাকে বলছি যে তোমার নাম কি, তখন তুমি বুঝতে পারতেছো, আমার কথার টান শুনে বুঝতে পারতেছো আমি প্রশ্ন করেছি। কিন্তু লেখার ক্ষেত্রে তুমি কিন্তু টোন ইউজ করতে পারবা না। তুমি যখন একটা লিখিত কাগজ জমা দিবা, সেখানে কিন্তু তোমার টোন ইউজ করার কোনো সুযোগ নাই। বরং তুমি ফুল টাইম কি করবা, তুমি ফুল টাইম বিরাম চিহ্নগুলো সঠিকভাবে ইউজ করবে। বিরাম চিহ্ন দ্বারা তোমার টোনটা লিখিত ফর্মে চলে আসে, কথা বলার টোনটা, ঠিক আছে। কথা বলার সময় বাক্যের শেষে আমরা থামি, কোনো বাক্যে কি বিবরণ দেই, কোনো বাক্যে কিছু জানতে চাই বা প্রশ্ন করি, কোনো বাক্যে প্রকাশ করি বিস্ময়ের ভাব, ঠিক আছে, বিস্ময় মানে কি, ওয়ান্ডার্ড হয়ে যাওয়া। আবার কোনো কথার অর্থ স্পষ্ট করার জন্য একই বাক্যের মাঝখানে মাঝে মাঝে থামতে হয়, ঠিক আছে। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে যেভাবে বিরতি দিতে হয়, এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোই বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন, ঠিক আছে। মানে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি এগুলোরই তিনটা নাম আছে, একটাকে আমরা মাঝে মাঝে এগুলাকে আমরা ছেদ চিহ্ন বলি, এগুলাই জ্যোতি চিহ্ন, এগুলোই বিরাম চিহ্ন, ঠিক আছে। এখন দেখেন অনেক টাইপের তো আছে, কোনটার কাজ কি একটু জাস্ট আপনাদের জানতে হবে। তোমাদের কিন্তু কিভাবে প্রশ্ন আসবে জানো, তোমাদের কিন্তু ছেদ চিহ্ন বসাইতে দিবে না বাংলায়। বাংলায় কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসবে যে বাক্যের সমাপ্তি ও পূর্ণবিরতি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়, এভাবে প্রশ্নের উত্তর পাঠতে হবে। অর্থাৎ বইটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। তোমার জাস্ট কি করলে হবে না, তোমাকে জাস্ট এভাবে কি বলে ইউজ করতে পারলা। ইংরেজির মতো কিন্তু পাংচুয়েশন মার্কস বা বাংলায় কম আসে, ঠিক আছে, একটা জিনিস টেকনিক্যালি করতে হবে, বাংলায় কি পাংচুয়েশন মার্কস কম আসে, ঠিক আছে।
আমরা কি করব, বাক্যের সমাপ্তি বা পূর্ণবিরতি এই যে ইউজ গুলো যে লিখিত আকারে আছে এগুলো খুব ভালো মতো বুঝে নিব। যেমন দাড়ি বা পূর্ণচ্ছেদ, ঠিক আছে, দাড়ির আরেক নাম কি? সবাই চ্যাট বক্সে দেখে, দাড়ির আরেক নাম কি তোমাকে যদি বলে, ধরো দাড়ি অপশনে থাকে নাই এমসিকিউ এ, দাড়ি বলতে আসলে আরে দাড়ির যে আরেকটা নাম আছে সেটা কি বলেন তো, সবাই চ্যাট বক্সে লেখেন। এই যে এই সেই নামটা, ঠিক আছে, তাহলে যে দেখতে পাচ্ছেন এই সেই নাম। দেখিয়ে চ্যাট বক্সটা একটু সবাই। আচ্ছা, চ্যাট বক্সটা একটু বন্ধ রাখছি তোমাদের জন্য, সমস্যা নেই, আমি ক্লাসের পরে আমরা কোশ্চেন নিবো, ঠিক আছে। দাড়ি বা পূর্ণচ্ছেদ, দেখেন পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা, এই যে এইখানে ভাব শেষ হয়েছে দাড়ি, তারপরে দেখেন রাস্তা হেয়ারপিনের মধ্যে এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে, এটাও কি ভাবটা শেষ হয়ে গিয়েছে বা বাক্য শেষ হয়ে গিয়েছে, তারপরে দাঁড়। তারপরে দেখেন প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যে ইউজ করি, প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তোমার নাম কি, নতুন দাকে বাঘে নিল না, ও নতুন দাকে বাঘে নিল না তোরে, মানে এখানে কোয়েশ্চেন করছে, ঠিক আছে। তারপর এবার ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, দেখো খুব গুরুত্বপূর্ণ, সামনের ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, এটা কিন্তু জিকে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে, জিকে স্যারকে জিজ্ঞেস করবা। তারপরে দেখেন বিস্ময় চিহ্ন, আমাদের আবেগ, ঠিক আছে, হতে পারে ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ ইত্যাদি অনেক কিছু, এগুলো যে যখন প্রকাশ হয় আমরা কি ইউজ করি, আমরা এক্সক্লেমেটরি মার্ক ইউজ করি না ইংরেজিতে, বাংলায় ওইটা কি, বিস্ময় চিহ্ন। যেমন ওরে বাবা কত বড় সাপ, আহা কি চমৎকার দৃশ্য, তারপরে দেখো হায় হায় ছেলেটা এতিম হয়ে গেল। তো এই যে ব্যবহারগুলো, ঠিক আছে, তোমাকে কিভাবে আসবে, তোমাকে ব্যবহার আসতে পারে, তবে সবচেয়ে বেশি আসার চান্স এরকম যে প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়, সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়, এভাবে, ঠিক আছে। শুধু এগুলো না, দেখো কমা কোথায় ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, অল্প বিরতি, ধরো দাড়ির মতো ফুল বিরতি লাগবে না, আমাদের অল্প বিরতি লাগবে। যেমন আমি বললাম বাজার থেকে আপেল, কলা, আঙ্গুর কিনে আনলাম, এখানে কিন্তু আমি দেখো দাড়ির মতো পজ দিব না, আপেল, কলা, আঙ্গুর এভাবে কিন্তু বলবো না, তাই না। আর বলবো বাজার থেকে আপেল, কলা, আঙ্গুর কিনে আনলাম, এই যে পজ, দেখো পজটা বা বিরতিটা কিন্তু দাড়ির চেয়ে কম, আবার একদম নাই এমনও না, ঠিক আছে। সো এরকম ক্ষেত্রে আমরা অল্প বিরতির জন্য কমা ব্যবহার করি, বাক্যে অনেক ক্ষেত্রে কমা বসে কি কি কারণে, দেখো কমা বসার কারণ বাক্য পাঠকালে বা পড়ার সময় সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য, যেখানে স্বল্প বিরতির প্রয়োজন। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ, ঠিক আছে, পরস্পর সম্বন্ধযুক্ত, যেমন এইখানে দেখো পরস্পর সম্বন্ধযুক্ত, তাই না, সবগুলো একসাথে আনা হয়েছে তাই সম্বন্ধযুক্ত। এরকম একাধিক বিশেষ্য পদ, এখানে বিশেষ্য পদ বা বিশেষণ পদও হতে পারে, না একসাথে যদি বসে তখন শেষ পদটা ছাড়া, শেষ পদের পরে না কিন্তু, তারপর আবার এবং থাকলে যদি এবং দাও, ঠিক আছে, এবং থাকলে কিন্তু কমা বসানো পারে, এই সকল জায়গায় কমা বসে। যেমন সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প, এখানে নৈরাশ্যের আগে যদি এবং বসানো হতো তখন কিন্তু আবার কমা দিতে পারতা না, ঠিক আছে, এবং বসলে কিন্তু কমা দেওয়া যাবে না। সম্বোধন পদের পরে কমা বসে, ঠিক আছে, সম্বোধন পদের পরে কমা বসে, যেমন কি দেখো কাউকে ডাকা হয়েছে, সম্বোধন পদ বলতে কি বোঝায়, ডাকা, ঠিক আছে, কাউকে সম্বোধন করা, ঠিক আছে, সম্বোধন করা মানে কাউকে নাম ধরে ডাকা। যেমন এখানে দেখতে পাচ্ছ নিপা, এদিকে তাকাও, এই যে তোমার নাম ধরে যদি আমি ডাকি, যে তোমাদের যে কারো নাম ধরে যদি ডাকি, তারপরে নামের পরে আমরা কি ইউজ করব, নামের পরে কমা ইউজ করব। তারপরে দেখো উদ্ধরণ চিহ্নর আগে কমা বসে, যেমন রনি বলল, এই যে উদ্ধরণ চিহ্ন বলতে এই যে কোটেশন মার্ক আমরা জানি, তাই না, কারো ডিরেক্ট স্পিচ বা সরাসরি উক্তি, ঠিক আছে, কারো সরাসরি উক্তি আমরা যখন বাক্যের মধ্যে দেখি, ঠিক ঠিক তার আগে এই জায়গাটায় কি কি ইউজ করে আমরা, কমা ব্যবহার করি। মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে, যেমন 8ই মাঘ বুধবার 1375 সন বা সাল,
ঠিক আছে। আমরা কি বলবো ইংরেজিতেও, ঠিক আছে, ইংরেজিতেও যখন লিখি 12ই ডিসেম্বর, এরপরে কি এটা কমা তারপরে 2025, ঠিক আছে। তোমাদের জন্য ডি ডে বা একদম ফাইনাল ডে কি 27 ডিসেম্বর, ঠিক আছে, 12টা 27 তারিখে আপনাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা। তোমাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে কি কি কাগজপত্র লাগবে কি না লাগবে, সকল কিছুর উপরে কিন্তু আমরা গাইড করবো, সমস্যা নাই। ভিডিও আসবে, একটা ভিডিও অলরেডি আকাশ স্যার তোমাদের কিন্তু দিয়েছে সার্কুলারের উপরে। আর তোমাদের সবচেয়ে বেটার হবে কি জানো, তোমাদের নিকটস্থ ক্যাডেট কলেজ, ক্যাডেট কলেজ অথবা ক্যাডেট কলেজ না থাকলে ক্যাডেট কলেজ থেকে কিন্তু ই বুথ প্রোভাইড করবে কিছু কিছু জায়গায়, ঠিক আছে। সার্কুলার ওইটা পেয়ে যাবে, ই বুথে গিয়ে ফর্ম ফিল আপ করা তোমাদের জন্য সবচেয়ে সেফ। ওকে। বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে, যেমন দেখো 9 ইকবাল রোড, ঢাকা 1207, এই যে রাস্তার নাম্বার কি 9, তারপরে ইকবাল রোড বলতে কি বোঝানো হয়েছে, রাস্তার নাম, ঠিক আছে। এই যে এলাকাটা বা এই যে এইগুলোর মাঝে মাঝে কি কমা বসে, যদি এরকম থাকতো যে শাহবাগ ঢাকা, তখনও কিন্তু আপনাদের কমা বসতো। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কমা বসে, এটা তো আমরা দেখলাম একটু আগে। তারপরে দেখেন এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা বসে, যেমন দেখো মামা মামি, চাচা চাচি, এদের মাঝে আবার কিন্তু হাইফেন, ঠিক আছে। এক ধরনের পদ ফুপা ফুপি, এগুলোর মাঝে হাইফেন, বাট এগুলোকে আলাদা করছে কি কমা, এটাই বুঝিয়েছে। এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা বসে, যেমন আমাদের আছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। এখানে আর কি সম্বন্ধযুক্ত বেশ কিছু পদ আছে, ওইগুলোকেই কিন্তু আলাদা করছে। এখন কমার ব্যবহারটা আসলে খুব মানে অনেক জায়গায় ব্যবহার করি, বাট সেমিকোলন এটা গুরুত্বপূর্ণ খুব। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হইলে, কমার চেয়ে কি তোমাকে দাড়ির চেয়ে কম, বাট কমার চেয়ে বেশি বিরতি লাগবে, ঠিক আছে। কখন লাগে এই বিষয়গুলো দেখেন, যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়। এখানে কিন্তু দাড়ির মতো একদম এন্ডও হয়ে যাবে না, আবার কি হবে না, আবার কমার মতো জাস্ট খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে না, ঠিক আছে। সো এখানে কমার চেয়ে একটু বেশি যখন লাগে তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কমার চেয়ে বেশি বিরতির জন্য কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়, তখন হবে উত্তর সেমিকোলন। কোলন দেখো একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহার করতে হয়, যেমন সভায় সিদ্ধান্ত হলো, দেখো এটা একটা পূর্ণ বাক্য, এরপরে কি সিদ্ধান্ত হলো এটা বলতে তোমার কিন্তু কোলন দিয়ে স্টার্ট করতে হবে, ঠিক আছে, যুক্ত করতে হবে। 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম জায়গাগুলোতে আমরা কোলন ব্যবহার করে থাকি। ওকে। তারপরে দেখেন ড্যাশের ব্যবহার, তোমরা নিচে দেখতে পাচ্ছ ড্যাশ। এখানে ড্যাশ বলতে কি মাঝামাঝি যে হাইফেন টাইপ ড্যাশ, ঠিক আছে, নট হাইফেন, হাইফেন না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু হাইফেন না। ড্যাশ কখন ব্যবহার হয় দেখেন, ড্যাশ কখন ব্যবহার হয়, ওকে। এবার আসি আমরা, বলেন চ্যাট বক্সে বলেন একটু ড্যাশ কোথায় ব্যবহার হয়। যৌগিক বাক্যে এক্স্যাক্টলি যৌগিক বাক্যে, ঠিক আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। দেখেন যৌগিক ও মিশ্র বাক্যে, ঠিক আছে, যৌগিক হতে পারে শুধু যৌগিক বাক্য না, যৌগিক বলতে বোঝায় ইংরেজিতে আমরা যে কম্পাউন্ড সেন্টেন্স পড়ি সেগুলো। তারপরে মিশ্র বাক্য বলতে বোঝানো হয় কমপ্লেক্স সেন্টেন্স। এই যে বাংলায় যে এই দুইটা বাক্য এইগুলোতে দেখেন ড্যাশ ব্যবহার করা হয়, ঠিক আছে, ভাবপূর্ণ দুই বা অধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাইতে, কানেকশন বোঝাইতে, ঠিক আছে, কি বোঝাতে, কানেকশন।
ড্যাশের ব্যবহার, যেমন তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। ঠিক আছে, মানে তুমি কানেকশন বা কানেক্টরের পরিবর্তে, ঠিক আছে, এখানে কিন্তু তুমি একটা ওয়ার্ড ইউজ করতে পারতো, দেখো বরং, এটা একটা কানেক্টর বা যোজক। ঠিক আছে, যোজকের পরিবর্তে কিন্তু তুমি ড্যাশটা ব্যবহার করতেছো, একটু খেয়াল করো। আশা করি বুঝতে পারতেছেন এই জিনিসটা। তারপরে দেখেন হাইফেন, হাইফেন হলো ছোট, ঠিক আছে, ড্যাশের চেয়ে একটু হাইফেন হলো ছোট আর ড্যাশ একটু লম্বা, এরকম। দেখেন হাইফেন সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়। যখন দেখো এইরকম, ঠিক আছে, এই যে মামা মামি আমরা দেখলাম না, মামা মামি ফুপা ফুপি, যখন এরকম একাধিক পদ, সমাজ তো তোমরা পড়ো নাই, সমাসের ওইভাবে শিখতে হবে না। দেখো আমাদের শ্রদ্ধা অভিনন্দন, তারপর প্রীতি উপহার, একই টাইপের ওয়ার্ড একসাথে যখন ইউজ করো, ঠিক আছে, একসাথে মামা মামা বাবা 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 মা, এরকম ভাবে তুমি কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, এটা আমান হোসেন, তুমি এটা কি করছো বলো তো? হোয়াইট বোর্ড কেন শেয়ার দিয়েছো? ক্লাসে কিন্তু পড়াশোনা বাদে অন্য কাজ করা যাবে না আমান। দেখেন এই টাইপের সেম টাইপের ওয়ার্ড যখন একাধিক থাকে, একসাথে থাকে, তখন আমরা কি করি? তখন আমরা হাইফেন ইউজ করি। ওকে, এখন দেখেন উদ্ধরণ চিহ্ন লাস্টে, এটা সবাই জানি আমরা, যখন কারো ডিরেক্ট উক্তিটা প্রকাশ করে দেওয়া হয়, ঠিক আছে, ডিরেক্ট উক্তি, কেউ একটা কিছু বলছে, দেখো শিক্ষক বললেন, শিক্ষক কি বললো, একদম শিক্ষকের ভাষায় কিন্তু আমি প্রকাশ করে দিয়েছি। দেখো গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, শিক্ষক যেভাবে বলেছে বা এক্সাক্ট যে ওয়ার্ড গুলো ইউজ করছে, ওইটাই কিন্তু কি করছে, ওইটাই আমরা তুলে দিয়েছি। যখন শিক্ষকের এরকম ডিরেক্ট স্পিচ করা হয়, তুলে দেওয়া হয়, তার আগে ও পরে আমরা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করি। একজন লিখে হাইফেন এবং কমার মধ্যে আলাদা কি, ঠিক আছে, হাইফেন শুধু সমাসবদ্ধ পদের ক্ষেত্রে ব্যবহার হয়, কমা কিন্তু তুমি নর্মালি কয়েকটা ওয়ার্ড লিখতেছো পর পর তখন হয়, যখন তুমি সম্বোধন করতেছো তখন হয়, ইত্যাদি জায়গায় কমার ব্যবহার আলাদা, হাইফেনের ব্যবহার আলাদা, তুমি একটু পড়লেই কিন্তু বুঝতে পারবা। ওকে, লাস্টে দেখেন আরো কয়েকটা অগুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো আমরা ব্যবহার খুবই কম করি। যেমন একটা আছে দেখো ব্র্যাকেট, ব্র্যাকেট বলতে বন্ধনী চিহ্ন, ঠিক আছে, বন্ধনী চিহ্ন গণিত শাস্ত্রে ব্যবহার হয় বা ম্যাথমেটিক্সে ব্যবহার করা হয়। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক, যখন তোমার কোনো কিছুর বিশেষ ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা ইউজ করি। দেখো তিনি ত্রিপুরায়, ত্রিপুরা বলতে কি বর্তমানে কি, দেখো বর্তমানে কুমিল্লা, কুমিল্লার পূর্ব নাম কি তোমরা জানো? কুমিল্লার কিন্তু পূর্ব নাম ছিল ত্রিপুরা। ঠিক একইভাবে আরো অনেক পূর্ব নাম আছে, দিনাজপুরের নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড, ঠিক আছে, ঢাকার নাম ছিল কি জাহাঙ্গীরনগর। এই যে পূর্ব নামগুলো এইভাবে যখন দেখো লিখবে, তখন ত্রিপুরা বলতে, এখন এটা কি ভারতের ত্রিপুরা? ভারতেও কিন্তু ত্রিপুরা আছে, এখন ওই ভারতের ত্রিপুরা বোঝায় নাই এখানে, এই জন্য এক্সপ্লেন করে দিয়েছি স্পেশালি ব্র্যাকেট দিয়ে বর্তমানে কুমিল্লায়। ঠিক আছে, সো মেইনলি তোমাকে যে কাজটা করতে হবে, প্রতিটা যে বিরাম চিহ্ন আছে, চিহ্ন বা জ্যোতি চিহ্ন আছে, এগুলোর ব্যবহার তোমাকে খুব ভালো মতো কি করতে হবে, আয়ত্ত করতে হবে। ঠিক আছে, ইয়েস, সেভেন সিস্টার্স এর মধ্যে মোহাম্মদ সামিউল বাসার। বিন্দু চিহ্ন, ডট, ডট আমরা শুধু এরকম জায়গায় ইউজ করি সংক্ষিপ্ত ব্যবহার, ঠিক আছে, আমরা যেমন পিএইচডি, ঠিক আছে, পিএইচডি, ধরো পিএইচডি, তারপরে দেখো এসএসসি, এসএসসি ইংরেজিতে লিখতাম, যদিও বাংলায় যখন লিখবো তখন তুমি ডট ব্যবহার করতে পারো, ডট এর এর ছাড়া বাংলা ভাষায় কোনো ব্যবহার নাই, ঠিক আছে, এটা ছাড়া ডটের কোনো ব্যবহার নাই। তারপরে ধরো ডক্টর, ঠিক আছে, এই যে ডক্টর বা ডাক্তার, ঠিক আছে, এরপরে কি আমরা ডট ইউজ করি, অনেক সময় কোলন ইউজ করা হয়, ঠিক আছে, বাংলা ইউজুয়ালি কোলনটা বেশি ইউজ করা হয় অনেক সময়। তারপর দেখেন এটা খুব সহজ জিনিস, ঠিক আছে, আমরা জানি যে হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্য অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে দাঁড়ি ব্যবহার করা হয়, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্যে কি প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ইউজ করা হয়, ঠিক আছে। এবার দেখো বিস্ময়বোধক বাক্য, এত নিচ তুমি, এই যে এগুলো বিস্ময়বোধক বাক্য, অবশ্যই বিস্ময় সূচক চিহ্ন,
অনুজ্ঞাবোধক বাক্যে দেখো, আদেশ নিষেধ যাই হোক না কেন, এটা কিন্তু অনেক, যদি অনেক অর্ডার করাটাই অনেক জোর দিয়ে না করা হয়, তাছাড়া কিন্তু সবসময় আমরা দাঁড়িয়ে ব্যবহার করি, ঠিক আছে। তো এই যে দেখেন, এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্নগুলো আমরা চলেন দেখি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কি ব্যবহার করা হয়, এখানে কিন্তু ইন জেনারেল, ঠিক আছে। কোনটা উত্তর হবে? তোমরা চ্যাট বক্সে উত্তর দাও। এটার উত্তর কোনটা হবে? চার, বিরাম চিহ্ন, তাই না? সুস্পষ্ট হবে, সু- বোঝানোর জন্য সবগুলোই ইউজ হয়, তো সবগুলোই হবে। দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়? দাড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়? ক, 1 সেকেন্ড। অর্থাৎ এক বলতে কত সময় লাগে, ঠিক আছে এইটা। হৃদয় আবেগ প্রকাশ পায় যার মধ্য দিয়ে হলো, সবগুলোই হবে, ঠিক আছে। হৃদয় আবেগ কিন্তু আমাদের সবগুলোর মধ্য দিয়েই প্রকাশ পায়। কি ব্যাপার, এক কেন লিখেছেন? খালি ভয়েই কি হৃদয় আবেগ প্রকাশ পায়? সবগুলোতেই পাই, ঠিক আছে। কমা অপেক্ষা বেশি বিরতির জন্য আমরা কি ইউজ করি? আমরা সেমিকোলন ইউজ করি, ঠিক আছে। তারপরে দেখেন, সম্বোধন পদের পরে কি বসে? কমা বসে। কাউকে সম্বোধন মানে কি? কাউকে ডাকা, নাম ধরে ডাকা, ঠিক আছে। সমজাতীয় একাধিক পদ পর পর থাকলে, সমজাতীয় বলতে কি, ওই যে আপেল, কলা, ডালিম, আঙুর একসাথে বসছে, তখন কি তুমি কি ইউজ করবে বলতো এদের মাঝে? কমা, ঠিক আছে, এক্স্যাক্টলি, কমা। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়? বিন্দু, সংক্ষিপ্ত ব্যবহার, ঠিক আছে, বিন্দু। এই যে এই এসএসসি, এইচএসসি এগুলো দেখলাম এরকম। তারপরে দেখো, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই, আমি বলছিলাম যে যোজকের বদলে, ঠিক আছে, সমন্বয় বা সংযোগ করে, এটা কি? ড্যাশ, তাই না? ড্যাশ। কোনটা? খ। সমাসবদ্ধ পদে, আমি সমাসবদ্ধ পদ বলতে বলেছি দুইটা সেম টাইপের ওয়ার্ড বা একত্রিত হয়ে যখন দুইটা আলাদা শব্দ ইউজ হয়, তখন আমরা ইউজ করি হাইফেন, ঠিক আছে। দেখেন এমনি পারতেছি। ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা? পূর্ব যে ত্রিপুরা, এটা বর্তমান কুমিল্লা, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এটি কোন ধরনের বাক্য? অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, দেখো এখানে কি করা হয়েছে, অর্থ বোঝো। গ বলেছো, অনুজ্ঞ, ঠিকই বলেছো, কিন্তু কেন? যে কোনো আদেশ, নিষেধ, অনুরোধ যাই হোক না কেন, প্রার্থনা, সবকিছু কিন্তু অনুজ্ঞাবাচক হয়, ঠিক আছে। এখানে কিন্তু বিবৃতিও না, বিস্ময়ও না, অনুরোধ সূচক বলতে কিছু নাই, ঠিক আছে। সো এই গেল আমাদের বিষয়গুলো। আচ্ছা, বর্ণানুক্রম, এই অভিধান, এটা আমি একদিন একটা খুব ইন্টারেস্টিং ভাবে তোমাদের শিখাই দিব, আর জীবনে ভুলবা না, ঠিক আছে। তোমরা মনে হয় পারো। এখন আমি কোশ্চেন নিবো আজকে, ঠিক আছে। আমি কোশ্চেনের আগে এই যে এই জিনিসগুলো একটু আলোচনা করে দেই। হাজার বছর ধরে তো আমরা বুঝছি যে আমাদের বিভিন্ন সংস্কৃতি আমাদের, দেখো এখানে অনেক ব্যাপার আছে। মেয়েরা কেমন জীবনযাপন করতো, সোনার অলংকার পরতো বড় লোকেরা, ঠিক আছে, এখন পরে। কিন্তু তখন কিন্তু আলাদা আলাদা বিষয় ছিল, যে সোনার তারঙ্গ হাতে, বাহুতে, গলায়, ইত্যাদি জায়গায়, এই যে এই ব্যাপারগুলো কিন্তু তখন ছিল, ঠিক আছে। ওকে। প্রতিটা গল্প কবিতা পড়ার পর প্রথম কাজ কি? শব্দার্থ গুলো জেনে নেওয়া এবং পাঠের উদ্দেশ্য বা কি শিখছি এই জিনিসটা জেনে নেওয়া, ঠিক আছে। হাজার বছর ধরে শিখেও আপনার এই জিনিসটাই করতে হবে। তারপর এদিকে আছে দেখেন, কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা, এটাও কিন্তু আমাদের মানে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, আমার টিচার আমাকে এভাবেই শিখিয়েছিল একটা জিনিস, যে আমরা দেওয়ালে যা লিখি বা রাস্তায় যাতায়াতের সময় দেয়ালে যা দেখি, অথবা আমরা যে পোস্টার গুলো দেখি, সবকিছুর কি আছে জানেন? সবকিছুর একটা ডিপ মিনিং আছে, একটা নিহিত অর্থ আছে। নিহিত অর্থ শব্দটার সাথে কি আমরা পরিচিত? নিহিত অর্থ, নিহিত শব্দটা আসছে আরেকটা ওয়ার্ড থেকে, ঠিক আছে। একটা জিনিস বোঝাই আপনাদের, দেখেন, এই নিহিত শব্দটা আসছে কই থেকে জানেন? এই নিহিত শব্দটা আসছে অন্তর্নিহিত থেকে। অন্তর্নিহিত, ঠিক আছে, মানে কোনো কিছুর মধ্যে লুকিয়ে থাকা বা মিশে থাকা, ঠিক আছে। অর্থাৎ দেখেন,
জুলাইয়ে আন্দোলন হয়েছিল তাই না, গত বছর প্রায় 1.5 বছর সময় হয়ে যাচ্ছে। তোমরা বিভিন্ন জায়গায় আমরা দেয়ালে দেখতে পাই জুলাই আন্দোলনের কিছু স্মৃতি, আবু সাইদের কথা, মীর মুগ্ধর কথা, অথবা ফারহান ফায়াজের কথা, এরকম অনেক অনেক শহীদদের কথা, আন্দোলনের ভাষা বা বিপ্লবী অনেক কিন্তু আমরা যে দেয়ালে লিখন এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তোমরা কি দেখেছো? গ্রাফিতি দেখতে পাই, এক্স্যাক্টলি। এই গ্রাফিতি গুলো শুধু জাস্ট মজা করে বা সেলিব্রেট করার জন্য কিন্তু বানানো না, ঠিক আছে? অবশ্যই মনের কষ্ট, চাপা কষ্টের বিষয় আছে, কিন্তু এ বাদেও একটা বিষয় আছে। দেখো, মানুষের মন কিরকম জানো? আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা জিনিস চিন্তা করে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, একটু চিন্তা করেন, ঠিক আছে? আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে এটার মানে কি জানেন? জি, ভার্সিটিতে আমরা সবাই কি করেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতেই তো আন্দোলন শুরু হয়েছে। ঝলক গাইড পড়লে হবে আনি, ঠিক আছে, যে কোনো ভর্তি গাইড পড়লেই হবে। বলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে কি? কে বলতে পারবেন? একটু ট্রাই করেন তো। এটা মানে কি জানেন? এটা মানে হইলো চোখের আড়াল তো মনের আড়াল, ঠিক আছে? মানে যে জিনিসটা চোখের সামনে থাকে না, সে জিনিসটা মানুষের আস্তে আস্তে মনেরও আড়াল হয়ে যাইতে থাকে, ঠিক আছে? সো দেখেন, তুমি যখন দেয়ালে ওই পোস্টার গুলো দেখো, ওই লেখাগুলো দেখো, তোমার কিন্তু ঠিকই 1.5 বছর আগের স্মৃতি মনে যায়। ওই টাইমে জীবনটা কেমন ছিল, ওই টাইমে দেশের অবস্থা কেমন ছিল, তাই না? ওই সময় কি চলেছিল, মানুষের উপরে কি অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সবকিছু তোমাকে কিন্তু এক মুহূর্তে তোমাকে মনে করায় দেয় এই গ্রাফিতি গুলো। এছাড়াও বিভিন্ন টাইপের, ঠিক আছে, প্রতিটা লেখার, প্রতিটা দেয়ালে লেখা, প্রতিটা পোস্টারে তুমি যা দেখো সবকিছুর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, ঠিক আছে? তোমাদেরকে এত হেভি ভাবে চিন্তা না করলেও হবে। তোমরা ধরো, এই যে ধরো, আমাদের জয়নুল আবেদীন অনেক ছবি এঁকেছিলেন, দুর্ভিক্ষের ছবি, ঠিক আছে? তিনি ছবি কেন এঁকেছিলেন বলো তো? তিনি ওই যে চাপা কষ্টটা মানুষের সাথে শেয়ার করতেছিলেন, তার দেখা কষ্টটা, বা পৃথিবীর সামনে সেই বাংলাদেশের অবস্থা এইডের জন্য বা হেল্পের জন্য তখন কিন্তু এটা করেছিল, ঠিক আছে? দেখো, সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী, এই যে এই আর্ট ওয়ার্ক গুলো, তুমি চিন্তা করো, 1971 সালে, ঠিক আছে, 1971, তাদের 1971 সালে এরকম অনেক চিত্রকর্ম, অনেক গান, অনেক কিছু তৈরি হয়েছে। আর্ট ওয়ার্ক কেন তৈরি হয় বলো তো? সিসের জন্য, ক্যারেক্টারের জন্য কোন জিনিসটা ভালো হয়, ঠিক আছে? সামিউল বাশির উল্টা পাল্টা টেক্সট করবে না, ঠিক আছে? ডিলেট করে দাও। আচ্ছা, বলেছো সিসি এর জন্য কোন গাইড করতে হবে, ক্যারেক্টারের জন্য কোন গাইড করতে হবে, সব গাইডই চলে, ঠিক আছে, আইডিয়াটা ফলো করা হয় অনেক সময়, বাট সবগুলো গাইডই কাছাকাছি। সামিউল বাশি, তুমি আবার কিন্তু ইয়া করতেছো, তুমি আরেকবার, তুমি যদি টেক্সট ডিলিট না করো তোমাকে আমি নেক্সট ক্লাস করতে দিব না। তুমি কিন্তু আগে থেকে বলে রাখো, আগের সকল মেসেজ ডিলিট করবা তুমি। জি সাহেদ, আমি গিয়েছিলাম স্মৃতি ধরে রাখার জন্য। এই শুধু স্মৃতি ধরে রাখার জন্য না, ওই টাইমে মুক্তিকামী বাঙালি যারা ছিল, নর্মাল পিপল যারা ছিল, তারাও কিন্তু এইগুলো দেখে তাদের মনে কিন্তু কি জাগছে, তাদের মনে কিন্তু অনেক, ধরো, ওই যে ওই উত্তেজনা বা দেশের জন্য যে ফিলিংসটা, ওইটা কিন্তু জাগছে, ইন্সপায়ার হয়েছে তারা, তারা কিন্তু অনুপ্রেরণা পেয়েছে। তো এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পোস্টার, গ্রাফিতি, সবসময় এগুলোর পেছনে অবশ্যই কোনো না কোনো মোটিভ থাকে, উদ্দেশ্য থাকে। এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান, ঠিক আছে, এটাও খুবই কমন। আমি একটু একটু আগে এই এক্সাম্পলটাই দিয়েছি তোমাকে, যে দেয়ালে গ্রাফিতি আমরা কিন্তু অভ্যুত্থানের পরে প্রায় সময়ই দেখতে পাই, ঠিক আছে? তো এইটাও ভালো মতো করবে। দেখো, এই যে দেয়ালের একটা লেখা, ঠিক আছে, দেয়ালে কিন্তু এটা আঁকানো, বাট দেয়ালে আঁকানো, দেখো, খুবই মনে হচ্ছে যে একটা বাচ্চা আঁকাইছে, বা অনেক যে বড় আর্ট ওয়ার্ক এমন না, কিন্তু অনেক যে খুবই সুন্দর আর্ট ওয়ার্ক, এইটাও কিন্তু এমন না। কিন্তু এইটার মেসেজটা কত ডিপ, তোমাকে কি এটা জুলাইয়ের স্মৃতি মনে করায় দেয় না?
তুমি যদি ভালো মতো জুলাইয়ে অ্যাক্টিভ থাকো, তুমি যদি জানো পৃথিবীতে কি হয়েছিল, এটা কিন্তু জুলাইয়ের স্মৃতি মনে করায়, ঠিক আছে? হেলিকপ্টার থেকে যে গুলি চালানো হয়েছিল সাধারণ মানুষের উপরে, বাচ্চাদের উপরে, মানে একদম বয়স, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের উপরে কিন্তু এই অত্যাচারটা হয়েছিল। এগুলো কিন্তু মানুষের মনে একটা কি, গায়ে কাটা দেওয়ার মতো বা গুজ বাম্পস আমরা আমরা বলি না, গুজ বাম্পস দেওয়ার মতো একটা বিষয় এগুলো, ঠিক আছে? এই টেক্সটটা ভালো মতো পড়বা, এই দুইটা ভালো মতো পড়বেন, এবং এই শব্দার্থ যেগুলো আছে এগুলো পড়ে এই দুইটা যে টেক্সট গতকাল ধরে এবং যে কার্টুন ব্যঙ্গচিত্র যে রচনাটা আছে এটার টেক্সট আপনার কি করবে, আপনারা এইচডব্লিউ হিসেবে জমা দেবেন, ঠিক আছে? এইচডব্লিউ হিসেবে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপ যেটা আছে এখানে পোস্ট করবেন। ছবির বর্ণনা আসতে পারে, বাট আসার চান্স কম, ঠিক আছে? ওই রকম কোয়েশ্চেন গত 2 বছর হয়েছে, বাট ক্যারেট প্রজেক্ট কখনোই এই টাইপ কোয়েশ্চেন দিত না। ওকে, এখন আপনারা বলেন, ঠিক আছে? এখন বলেন যে কে কার কার কোয়েশ্চেন আছে, হাত তোলেন, আমি আপনাদেরকে সুযোগ দিব, সমস্যা নাই। গল্প থেকে ক্যারিয়ার এক্সামে কি আসবে, কি আসবে জানলে তো আমি কোয়েশ্চেন সেটার হয়ে যেতাম ক্যারিয়ার কলেজ এক্সামে। তবে কি কি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমরা ক্লাসে বলে দেই, কোন জিনিসগুলো ভালো মতো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে কোন জিনিসগুলো, এগুলো কিন্তু অলওয়েজ আমরা ভালো মতো বলে দিই। ওকে, হ্যান্ড রেজ করেছেন অনেকেই, আমি তোমাদের থেকে প্রশ্ন নিব। আরিশা, প্রথম কোশ্চেন বলেন, কি বুঝেন নাই আজকে ক্লাসে, অথবা কি জানতে চান বলেন। আরিশা, কি শুনতে পাচ্ছ আমাকে? জি বলো। তো সবসময় সরি সেমি কমানো জায়গাটা কমা বসে, তাহলে এগুলোর মধ্যে ডিফারেন্সটা নাই, ঠিক না? বুঝি নাই, সেমিকোলন। সেমি কমানোর জায়গাটা সবসময় দেখি যে কমা ব্যবহৃত হয়। তো আমার আমি কমাতে বেশি ধরনের সেমিকোলন ব্যবহার হয়, তার মানে এটা ডিফারেন্স কি? শোনো, সেমিকোলন শুধুমাত্র দুইটা বাক্যাংশের মাঝে ব্যবহার হইতে পারে, বুঝছো? ধরো, আমি বলি কিভাবে। ধরো, কমার কাজটা কিন্তু সেমিকোলন করতে পারবে না, বাট সেমিকোলনের কাজ অনেক সময় কমা করে। কিরকম? ধরো, আমি যে আম, লিচু এভাবে যদি পাশাপাশি লিখি, তুমি কি এদের মাঝে সেমিকোলন বসাইতে পারবে? আম, লিচু, কাঁঠাল, এভাবে কি বসানো যায় বলেন তো? না। এভাবে বসানো যায় না, অর্থাৎ কমার কাজ কিন্তু সেমিকোলন করতে পারে না। কিন্তু সেমিকোলন মেইনলি কোথায় ইউজ করবে বলো তো? সেমিকোলন মেইনলি ইউজ করবে আপনাদের হলো বাক্যের মাঝে, যেমন আমি যেতে চাইলাম, চাইলাম তবে পারলাম না, এই যে তবে পারলাম না এবং আমি যেতে চাইলাম, এই দুইটার মাঝে কিন্তু সেমিকোলন ইউজ হয়। সেমিকোলনের জায়গাটা কিন্তু একটাই, ঠিক আছে? কমার জায়গায় কিন্তু সেমিকোলন নিতে পারবে না, কিন্তু সেমিকোলনের জায়গা অনেক সময় এখানে যদি তুমি কমাও দিতা, এই বাক্যে খুব একটা ভুল হইতো না, ঠিক আছে? ওকে, মুনিফ, এবার বলেন কি কোয়েশ্চেন। তার বিস্ময় চিহ্ন থাকা সত্ত্বেও কি অনুজ্ঞাবোধক বাক্য হতে পারে না? বিস্ময় চিহ্ন থাকা সত্ত্বেও অনুজ্ঞাবাচক বাক্য হতে পারে, ঠিক আছে? কখন হইতে পারে বলেন? আমি বললাম যে কাজটি করো, কাজটি করো, ঠিক আছে? এভাবে যদি বলি, তখন এই বাক্যটা কি বলতো, বাক্য হিসেবে তুমি নর্মাল কমন সেন্স থেকে বলো, এটা বাক্য হিসেবে কি বলতো, এটা কি কোনো আবেগ প্রকাশ পেয়েছে এই বাক্যে? এখানে মূলত না। আদেশ প্রকাশ পেয়েছে, এই জন্য কি হবে, অনুজ্ঞা হবে এটা, ঠিক আছে? Okay, তারপরে দেখতে পাচ্ছি তানজিলা সুলতানা, হ্যাঁ কোয়েশ্চেন করো, কি বলতে চাও? স্যার ড্যাশটা আরেকবার বোঝাবেন? বুঝি নাই, বুঝি নাই, কোন টপিকটা? ড্যাশ। ড্যাশ। আচ্ছা, দেখেন, ড্যাশের সাথে আমরা উল্টা পাল্টা করে ফেলি কি জানো? ধরেন, এদিকে ড্যাশ আছে আর হাইফেন আছে, ঠিক আছে? এখন ড্যাশের ব্যবহারটা আলাদা কেন, ঠিক আছে? ড্যাশ বলতে আমরা বোঝাই কি, একটু লম্বা যে এই মার্কটা, ঠিক আছে? এই মার্কটা কোথায় ইউজ হয় মোস্টলি, দুটো জিনিস মনে রাখবেন। এক হলো যৌগিক বাক্য, এবং আরেকটা কি বলতো, মিশ্র বাক্য, অর্থাৎ কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? ওইগুলো আমরা জানবো, সমস্যা নেই, যৌগিক মিশ্র বাক্য জানবো। অর্থাৎ যেখানে বাক্যের দুইটা করে অংশ থাকে, মানে একটা, আমি স্কুলে গিয়েছি, এটা কিন্তু একটা অংশ। কিন্তু যৌগিক বাক্য কোনগুলা? আমি বললাম যে সে মানুষটা গরিব কিন্তু সে সৎ, অথবা আমি বললাম যে গতকাল যে এসেছিল সে আমার ভাই, এই যে দেখো দুইটা অংশ, গতকাল যে এসেছিল সে আমার ভাই, এরকম যখন বাক্যগুলো হয়, তখন আমি
বাক্যের মাঝে, এবং এটা কোথায় ইউজ হয়? বাক্যের মাঝে, নট শব্দের মাঝে, ঠিক আছে? বাক্যের দুইটা বাক্যাংশের মাঝে ইউজ হয়। কিন্তু এই যে হাইফেন, হাইফেনটা ইউজ হয় দুইটা শব্দ বা পদের মাঝে। আচ্ছা, এখানেই আসলে ডাউট ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে কি হতে পারে, যখন তুমি বলছো যে মা বাবা, তখন তুমি কিন্তু হাইফেন ইউজ করছো, ঠিক আছে? আর যখন বললাম যে গতকাল যে এসেছিল, এরপরে একটা চিহ্ন, ঠিক আছে? গতকাল যে এসেছিল এরপরে একটা চিহ্ন, ওইটা হবে ড্যাশ, ওইটা কিন্তু হাইফেন হবে না, ঠিক আছে? সে আমার ভাই, এরপরে সে আমার ভাই। ওকে, আশা করি বুঝতে পেরেছি এটা। মুতাসিম বলেন। স্যার, আপনি যে বললেন ঋষিকার শুধু বিদেশি শব্দের পাশে বসে, তাহলে আমেরিকান তো শব্দটাও তো না, বিদেশি, তাহলে তার পাশে বিদেশি। শোনেন শোনেন, ঋষিকার শুধু বিদেশি শব্দের সাথে বসে এমন না, বিদেশি শব্দের সাথে সবসময় ঋষিকার বসে। দেখো, তুমি কিন্তু উল্টা মেসেজ নিচ্ছ। ঋষিকার শুধু বিদেশি শব্দের সাথে বসে এমন না, বিদেশি শব্দের সাথে সবসময় ঋষিকার বসে, দীর্ঘইকার বসে না। আমেরিকান, আমেরিকান বানান কি? আমেরিকান, তাই না? এটাই না? এখন এটা তো ভুল কি বলতো, হ্যাঁ তো ঋষিকারই বসেছে। মুতাসিম, স্যার কি এই বুঝতে পেরেছো আমার জায়গাটা কথা? শুনতে হবে। আচ্ছা, এই জায়গাটা বলে দিচ্ছি, সমস্যা নেই। সামিউল বাশির বলো, কি বোঝা নাই? স্যার আমি হচ্ছে এই যে চারটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে এই যে সেমিকোলন চিহ্ন, কোলন চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, আর হচ্ছে এই ব্যাকেট চিহ্ন, আচ্ছা, বন্ধনী চিহ্ন। উদ্ধরণ চিহ্ন কি তুমি আগে কখনো দেখো নাই? ধরো এই যে এই চিহ্নটা, দেখছি স্যার। এই যে দেখছি, ঠিক আছে? ধরো তোমার একটা ডিরেক্ট কথা আমি এখানে বসাই দিছি, ঠিক আছে? আমি বললাম যে আহ সামিউল বলল, ঠিক আছে, ইংলিশে লিখলাম। সামিউল বলল কি, স্যার এটা বুঝি নাই, ঠিক আছে, এটা বুঝিনি। এই যে দেখো, আমি কিন্তু তোমার ভাষায় লিখছি, তাই না? এই যে এই লাইনটা তোমার ভাষায়, আমি কিন্তু বলি নাই যে সে এটা বোঝে নাই। তো তোমার ভাষায় যখন আমি কোনো কিছু লিখবো, ওইটা অবশ্যই আমি উদ্ধরণ চিহ্নর মাঝে ইউজ করব, ঠিক আছে? তারপরে সেমিকোলন, সেমিকোলন বলতে এই চিহ্নটা, এই চিহ্নটা আমরা কখন ইউজ করি, একটু আগেই কিন্তু আমি বললাম। সেমিকোলন বাক্যের মাঝে যখন তুমি কমার চেয়ে বেশি বিরতি দিতে চাচ্ছ কথা বলার সময়, ঠিক আছে, বা বলার সময়, কমায় কিরকম ইউজ করি আমরা? দেখো, আম, জাম, লিচু, কলা, এভাবে এইরকম বিরতিটা ইউজ করি। কিন্তু তুমি আরেকটু বেশি দিতে চাচ্ছ, অর্থাৎ প্রায় দাড়ির মতো বা দাড়ির চেয়ে একটু কম, ঠিক আছে, তখন তুমি এই যে সেমিকোলন ইউজ করো। যেমন হতে পারে যে জীবনে কষ্ট আছে কিন্তু কাজ করে যেতে হবে, ঠিক আছে? এই যে কষ্ট আছে, এরপর তুমি ধরো সেমিকোলন যদি দাও, তাহলে ওইখানে গ্যাপটা কত হবে? কমার চেয়ে একটু বেশি। ওকে, এবার নুজহাত বলেন একটু। স্যার আমি বানান থেকে, ওই যে আপনি বলছিলেন ইয়া, কোনো একটা বিশ্ববিদ্যালয় 1936 সালে উদ্যোগ নিয়েছিল, স্যার ওই জায়গাটা ভালো বলি, করে বুঝতে পারিনি। আচ্ছা, বাংলা বানান নিয়ে প্রথম কাজ করেছিল যে মানে আমাদের এলাকায় যে বিশ্ববিদ্যালয়, সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, 1936 সালে। বাংলা বানানের নিয়ম, ঠিক আছে, এটার উপরে একটা বই বের করেছিল। এটাই আর কি বলেছিলাম, ওই ওই প্যারাটা তুমি একটু বই থেকে পড়লেই, তোমার নিজের দেখো বোর্ড বইয়ে দেওয়া আছে ক্লাস 6-এ, ওইটা পড়লেই তুমি বুঝতে পারবা, আশা করি। আচ্ছা, তারপরে দেখি মাহির, মাহির বলেন দ্রুত। স্যার, বিবৃতিমূলক বাক্য যদি অনেক এমফাসাইজ করা হয় তাহলে কি স্যার এটাই আবেগবাচক বাক্য হয়? শোনেন, আবেগবাচক বাক্যে অবশ্যই আবেগ প্রকাশ পাবে, ঠিক আছে, বা বিস্ময় প্রকাশ পাবে, বা হ্যাপিনেস প্রকাশ পাবে, বা দুঃখ প্রকাশ পাবে। কিন্তু আমি ধরো বললাম যে আমি একটা স্টুডেন্ট, কিন্তু আমি অনেক জোর দিয়ে বললাম আমি একটা স্টুডেন্ট, ঠিক আছে, অনেক জোর দিয়ে বললাম, তাই বলে কি এটা বিস্ময় পেয়ে যাবে? আমি কি বিস্ময়ের সাথে বলতেছি? হবে না, তাই না? ঠিক একইভাবে না। বিবৃতিমূলক বাক্য যত জোর দিয়েই বলো, ওইটা বিবৃতিমূলকই থাকবে। আর আবেগবাচক বা বিস্ময়সূচক বাক্য হইতে গেলে কয়েকটা জিনিস থাকবে, ইমোশনটা থাকতে হবে। হয় হ্যাপিনেস বা ভালো লাগা বা সুখে থাকা, বা দুঃখ পাওয়া, বা অনেক শকড হওয়া, বা অনেক আশ্চর্য হওয়া, এই আবেগগুলো কিন্তু থাকা লাগবে। যেমন পাখিটা কি সুন্দর, তুমি যখন বলছো তখন তোমার বিস্ময় প্রকাশ পায়।
বা তুমি অনেক খুশি হয়েছে কোনো রেজাল্টের খবর শুনে যে বাহ কত সুন্দর রেজাল্ট, বা এগুলো কিন্তু বিস্ময় প্রকাশ পায়। সো একটু যাচাই করতে হবে। বাট তোমাদের পরীক্ষায় যেগুলো আছে ওগুলো খুব ইজি আসে, বুঝছো? তুমি এত কমপ্লেক্স চিন্তা করতেই হবে না, পরীক্ষায় আসে দিবে খুবই কমন। ওকে, মুনিফ বলেন। স্যার এক্সাম সলিউশনটা। আচ্ছা, এক্সাম সলিউশন। আচ্ছা, ইংলিশ ক্লাসের শুরুতে আমি একসাথে এক্সাম সলিউশন করাই দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী ক্লাসের শুরুতে 45-এ আমি হলো সব দুইটা সলিউশনই করাই দিচ্ছি। আচ্ছা, সাইফা এবার বলেন। আপনি যে আমাদেরকে বলেছিলেন যে শব্দ ভান্ডার পড়তে, তো ওখানে তো দ্বিরুক্ত শব্দ আছে স্যার। দ্বিরুক্ত শব্দ মানে কিভাবে মুখস্থ করব, মানে কোনটি কোন অর্থে ব্যবহৃত শোনেন, হচ্ছে এভাবে? জি জি এক্স্যাক্টলি আমি এটাই বলতাম যে ধরেন ওই যে বললাম যে আহ, রাশি রাশি ধান, ঠিক আছে? বললাম যে রাশি রাশি ধান। এখানে রাশি রাশি ধান বলতে কি কম ধান বোঝাচ্ছে নাকি অনেক ধান বোঝাচ্ছে বলো তো? স্যার বেশি। রাশি রাশি। কম তো বোঝাচ্ছে না তাই না, অনেক বোঝাচ্ছে। অনেক বলতে এখানে আধিক্য বোঝাচ্ছে তাই না, আধিক্য মানে অনেক, ঠিক আছে? অধিক মানে অনেক না, ওদিক থেকে আসছে এই ওয়ার্ডটা আধিক্য। সো এই যে এখানে দ্বিরুক্ত শব্দটা কিন্তু আধিক্য অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে? এইরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে যে কোন শব্দটা দ্বিরুক্ত কোন অর্থে ইউজ হয়েছে, এভাবেই পড়বে, ঠিক আছে, দ্বিরুক্ত শব্দগুলো। ওকে, তারপরে সিরাজুম মির্জা বলেন। স্যার কাজটি করে দাও না ভাই, লাস্টে বিস্ময়বোধক চিহ্ন, এটা কি অনুজ্ঞা নাকি বিস্ময়বোধক বাক্য? এটা অনুজ্ঞা, ঠিক আছে, কারণ এখানে দেখো হ্যাপিনেস নাই, দুঃখ নাই, বিস্ময় নাই, তাই না, শখ নাই। তুমি ইমোশনের দিক থেকে চিন্তা করলেই বুঝবে। কাজটি করে দাও না ভাই মানে এটা একটা তুমি বলেছো যে কিছু করে দিতে, বিস্ময় সূচক চিহ্ন থাকলে এটা কখনো বিস্ময় বাক্য মানে বিস্ময় সূচক বাক্য হবে না, বুঝছো? জি স্যার। ওকে, স্যার রায়াত বলেন। 1 মিনিট, আমি সবাইকে নাম ধরে রাখছি, কেউ নিজের থেকে ইয়ে করে না, আনমিউট করে না। রায়াত বলেন। স্যার ওই যে এক্সামে যে যেরকম অ্যাপ্লিকেশন মানে ওই যে লেটার এগুলা দিলে কয় পেজে লিখবো, 5 মার্ক 10 মার্ক? চেষ্টা করবা এ এ পাশ ও পাশ 2 পেজে লেখার, ঠিক আছে? স্যার 10 মার্ক হলেও? হ্যাঁ, মানে 2 পেজের বেশি আসলে লাগে না, বুঝছো? একদম লিখে ভরাইতে হয় না এটা। বাট তোমরা ডায়লগ অনেক কম লিখেছো, এটা এটা নিয়ে কথা বলবো, রিটেন নিয়ে ইংলিশে আসতেছি, সমস্যা নেই। সুমাইয়া জামান বলেন। স্যার দ্বিরুক্ত শব্দ কি মুখস্থ নাকি নিয়ম? দ্বিরুক্ত শব্দের নিয়ম নাই, দ্বিরুক্ত শব্দ কোনটা কোন অর্থে ইউজ হয়েছে এটা অনেকটাই মুখস্থ এবং বোঝার বিষয়, বুঝছো? সমস্যা নেই, তোমরা যদি চাও দ্বিরুক্ত শব্দের উপরে আমরা একটা ক্লাসও নিতে পারি, বা একদম ডিটেল, ঠিক আছে? মানে একদম ধরো একদম ফুল ডিটেল, তোমাদের বইয়ে তো একটু কম আছে, ওই অনুযায়ী একটু ডিটেল ক্লাস আমরা সমস্যা নেই আগে নিতে পারি। আগে বইটা শেষ করে দিই, আর অভিধান পড়লেই দেখো তোমাদের টেক্সট বইটা শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা অন্যান্য যে এক্সটার্নাল সাবজেক্ট গুলো আছে, টপিক গুলো আছে, ওইগুলো কিন্তু ঝালাই করব। ওকে, ঈশাদ জাবির, জাবির বলেন। তো স্যার ড্যাশের জায়গায় কমা ইউজ করলে মিনিং কি চেঞ্জ হবে? ড্যাশের জায়গায় কমা ইউজ করলে মিনিং চেঞ্জ হবে না, বাট একটু হেরফের হবে, ঠিক আছে? হেরফের বলতে কি, কমার জায়গায় বিরতিটা কম, ড্যাশে একটুটা ধরো একটু বেশি, ঠিক আছে? মিনিং চেঞ্জ হবে না মানে, ধরো এগুলো আমরা কিভাবে শিখেছি, ধরো আমরা আলাদা আলাদা বিরাম চিহ্ন দিয়ে শিখছি এটা কোথায় কোথায় ইউজ হয়, কিন্তু এগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল ইউজ হয়, ঠিক আছে? সেমিকোলনও কিন্তু আবার একইভাবে ইউজ হয়। সো তুমি কোথায় ইউজ করতেছো এটার উপরে ভুল ঠিক খুব কম। আনটিল মানে তুমি এভাবে লেখো যে আম জাম কলা লিচু, এগুলোর মাঝে যদি তুমি সেমিকোলন দাও তাইলে ওইটা ভুল। বাট এ বাদে যে বাক্যের মাঝে যেগুলো ইউজ হয় ওইগুলো কম বেশি ঘুরে ফিরে এক টাইপের ইউজ হয়, ঠিক আছে? ওকে, রায়াত কি মাত্র বললে? জি স্যার। তুমি কি মাত্র কোশ্চেন করেছিলে? তোমাকে তো বলা হয়েছে তাই না, কোশ্চেন করেছো তো? ওকে, সামিউল বলেন, লাস্ট কোশ্চেন বাংলা ক্লাসে। স্যার এই যে বাংলা ক্লাসের হোমওয়ার্কটা কি? বাংলা ক্লাসের হোমওয়ার্ক হলো কতকাল ধরে কতকাল ধরে যে ওইটা যে প্রবন্ধটা আছে, এবং আপনাদের যে এই যে ব্যঙ্গচিত্র পোস্টার ওইটা, ঠিক আছে? এই দুইটার শব্দার্থ গুলো
সবাই পড়বেন এবং লিখবেন, ঠিক আছে? লিখে জমা দিবেন। তোমাদেরকে শব্দার্থ কেন পড়াইতেছি তুমি ঠিকই একদিন রিয়েলাইজ করবা, ঠিক আছে? পরীক্ষার হলে যখন দেখবা যে বইয়ের থেকে শব্দার্থ বা এই টাইপের কোশ্চেন গুলো আসছে, তখন কিন্তু তুমি খুবই কমন ভাবে বারবার পেয়ে যাবা, ঠিক আছে? ওকে মুনিফ, লাস্ট কোশ্চেন বলে ফেলেন, এরপরে ক্লাস এন্ড করে ইংরেজি ক্লাস শুরু করবো 45-এ। স্যার এই যে SW টা কি হচ্ছে ফেসবুক পেজে জমা দেবো না? হ্যাঁ, পেজ বলতে গ্রুপে, গ্রুপে ছবি আকারে তুমি দিতে পারো, ঠিক আছে? জি স্যার। ওকে, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর, 5 মিনিট পরে। সবাই একটু 5 মিনিটের ব্রেক নেন, 5 মিনিট পর গ্রুপে এসে লিঙ্ক পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আর একটা বিষয়, ক্লাসের পরিবেশ ঠিক রাখার জন্য বাইরের কারোর সাথে কোনো লিঙ্ক শেয়ার করবা না, ঠিক আছে? বাইরের যে কেউ যদি তোমার মিটিং এ ক্লাসে ঢুকে যায়, তাহলে কিন্তু ক্লাসের পরিবেশ ঠিক থাকবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো তো আমি কেন কথাটা বলেছি? অনেকে কিন্তু বাইরের তোমাদের থেকে, তোমাদের বিলিভ ইট অর নট, তোমাদের অনেকের থেকে কিন্তু লিঙ্ক গুলো তারা পায়। এই লিঙ্ক কারোর কাছে শেয়ার করবে না, নিজের ক্লাসের লিঙ্ক, কারণ তুমি টাকা দিয়ে পড়তেছো। অবশ্যই কি তোমার এই জায়গাটার পিউরিটি বা প্রাইভেসি রক্ষা করাও কিন্তু তোমার দায়িত্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ক্লাসে দেখা হচ্ছে 5 মিনিট পর, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।